এবার শেখ হাসিনা ও শেখ রেহানার প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় যুক্তিতর্ক 25শে নভেম্বর। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় ট্রাইব্যুনালে 13 জন সেনা কর্মকর্তা। এবার গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড খান পান্না। এদিকে শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক 3টি মামলার রায় 27শে নভেম্বর। আরো জানিয়ে দিব। এবার ঐকমত্য কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ নেই বললেন আলী রিয়াজ। এদিকে টেকনাফে বিজিবির অভিযানে মিয়ানমারের 2 নাগরিক সহ আটক অন্তত 4 জন। এবার ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে কোনো সমঝোতা নয় বললেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য ভারত দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার শেখ হাসিনা ও শেখ রেহানার প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় যুক্তিতর্ক 25শে নভেম্বর। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক শুনানি হবে 25শে নভেম্বর। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম রোববার এই তারিখ ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, রোববার মামলায় আসামিদের পরীক্ষা ও আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজুকের সদস্য মোহাম্মদ খুরশিদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আত্মপক্ষ সমর্থনের শুনানিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন, তবে তিনি এই মামলায় নিজের পক্ষে সাফাই দিতে রাজি হননি। মামলার জন্য আসামিরা পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থনের শুনানির সুযোগ পাচ্ছেন না। এর আগে 18 নভেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। মামলায় 32 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এদিকে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় ট্রাইব্যুনালে 13 জন সেনা কর্মকর্তা। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্ক ফোর্স ইন্টারগেশন সেল ও জয়েন্ট ইন্টারগেশন সেল বা আয়নাঘর এই বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক 2টি মামলায় সেনাবাহিনীর 13 জন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি রয়েছেন 30 জন। রোববার সকাল 10টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনে পুলিশ। এরপর প্রিজন ভ্যান থেকে নামিয়ে একে একে সেনা কর্মকর্তাদের হাজতখানায় নেওয়া হয়। এদিন সকাল থেকে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা কড়া নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সক্রিয় তৎপরতা লক্ষ্য করা গেছে। এবার গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড খান পান্না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলায় স্টেট ডিফেন্স হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম পান্না নিয়োগ পেয়েছেন। রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই নিয়োগ দেন। এর ফলে এখন থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড খান পান্না শেখ হাসিনার পক্ষে মানবতা বিরোধী অপরাধের মামলায় লড়বেন। জেড খান পান্না বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি আগে থেকেই শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। গত আগস্টেও তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন, তবে সে সময় ট্রাইব্যুনাল 1-এ তার আবেদন খারিজ করেছিল। এদিকে শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক 3টি মামলার রায় 27শে নভেম্বর। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জন আসামির বিরুদ্ধে পৃথক 3টি মামলায় রায় আগামী 27শে নভেম্বর ঘোষণা করা হবে। রবিবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত রায় ঘোষণার
এই তারিখ ধার্য করে। দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার একমাত্র আসামি রাজউকের সদস্য খোরশেদ আলমের পক্ষে আজ যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহিনুর ইসলাম। যুক্তিতর্কের শুনানিতে আসামিকে নির্দোষ দাবি করেন এই আইনজীবী। তবে এই মামলায় অন্য আসামিরা পলাতক থাকায় যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন না। এর আগে গত 17 নভেম্বর পৃথক এই 3 মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে আদালত। গত 31 জুলাই ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পৃথক 3টি মামলায় শেখ হাসিনা ও সাবেক সিনিয়র সচিব পূরবী গোলদার সহ 12 জন, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ 17 জন এবং শেখ হাসিনা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনকে আসামি করা হয়েছে। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ নেই বললেন আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে কোনো আর্থিক দুর্নীতির অভিযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। রোববার রাজধানীর একটি 5 তারকা হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন ব্রাজিলিটি অ্যাজ দ্য নিউ নর্মাল স্টেটস ইন পার্মানেন্ট ইমার্জেন্সি সেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আলী রিয়াজ বলেন, আর্থিক দুর্নীতির প্রশ্নটা আপনি তুলেছেন সেটি তথ্যগতভাবে ভুল। জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে কোনো আর্থিক দুর্নীতি নেই। তিনি আরো বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মিথ্যাচার করে থাকে তার দায়িত্ব তাকেই নিতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে টাকার হিসাব দেওয়া হয়েছে। সরকার বরাদ্দকৃত 7 কোটির মধ্যে 2 কোটিরও কম খরচ হয়েছে। কিভাবে খরচ করা হয়েছে সেটি ইতোমধ্যে প্রধান উপদেষ্টার অফিস ও জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে টেকনাফে বিজিবির অভিযানে মিয়ানমারের 2 নাগরিক সহ আটক অন্তত 4 জন। কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও জালিয়ার দ্বীপ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের অভিযানে 94,000 ইয়াবা ট্যাবলেট সহ 3 মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। পৃথক আরেক অভিযানে আরো 120 পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। আটকরা হলেন মিয়ানমারের মংডুর মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ জুনায়েদ এবং টেকনাফের কেরুনতলির আব্দুর রাজ্জাক ও কক্সবাজারের রোমালিয়ার সরার মোহাম্মদ আরিফ। তিনি জানান, গত শুক্রবার রাত থেকে পরদিন রাত পর্যন্ত টানা 16 ঘন্টা অভিযান পরিচালনা করা হয়। প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও চৌকস টহল টিমের সমন্বয়ে ভোর 4টার দিকে মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে আসা 2 ব্যক্তিকে শনাক্ত করা হয়। নৌটহল জোরদার করে জালিয়ার দ্বীপ সংলগ্ন নদীপথ থেকে 44,000 ইয়াবা সহ মোহাম্মদ ইব্রাহিমকে আটক করা হয়। এবার ক্ষমতা বা আসনের জন্য কারোর সঙ্গে কোনো সমঝোতা নয় বললেন নাহিদ ইসলাম। বিভিন্ন গণমাধ্যমে অনেক ধরনের গুঞ্জন ও মিথ্যা সংবাদ করে জাতীয় নাগরিক পার্টিকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেছেন, তারা এককভাবে 300টি আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন। কোনো ধরনের ক্ষমতার জন্য, আসনের জন্য তারা কারোর সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবেন না। তারা যদি একটি আসনও না পান, এনসিপি তার আদর্শ, নীতি ও লক্ষ্যে অটুট থাকবে। রোববার বেলা 11:30টার দিকে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। জাতীয় নির্বাচন সামনে রেখে 6 থেকে 20 নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিক্রি শেষে আজ এ বিষয়ে সংবাদ সম্মেলন ডাকে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। সংবাদ সম্মেলনের পর একই সেন্টারে 300টি আসনের জন্য দলটির মনোনয়নপত্র নেওয়া 1484 জন প্রার্থীর সঙ্গে মত বিনিময় শুরু করে এনসিপি। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় তাদের দল নিয়ে অনেক ধরনের গুঞ্জন, অনেক ধরনের মিথ্যা সংবাদ করা হচ্ছে। এর মাধ্যমে এনসিপিকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা পরিষ্কারভাবে বলেছেন, তারা এককভাবে 300টি আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য ভারত দাবি রিপোর্টে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল ANM মনিরুজ্জামান বলেছেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির কারণে ভারত কার্যত আইনগতভাবেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে
ফেরত পাঠাতে বাধ্য। শনিবার ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশনের এক অধিবেশনে তিনি কথা বলেন। এক প্রশ্নের জবাবে মনিরুজ্জামান বলেন, আমাদের একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় ভারত প্রায় আইনগতভাবেই তাকে ফেরত পাঠাতে বাধ্য। তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারতকে বাংলাদেশের আইনগত প্রক্রিয়াকে সম্মান জানিয়ে বিলম্ব ছাড়াই হাসিনাকে ফেরত পাঠানো উচিত। তিনি আরো বলেন, যদি ভারত আন্তর্জাতিক নিয়মকানুন, নীতি ও শৃঙ্খলাকে সম্মান করে, তবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে তাদের বাংলাদেশের আইনগত ব্যবস্থাকেও সম্মান জানানো উচিত। নিরাপত্তা বিশ্লেষক মনিরুজ্জামান বলেন, হাসিনার বিচার আন্তর্জাতিক আইনগত মানদণ্ড পূরণ করেছে, আর এটাই এমন একটি আইনগত ব্যবস্থা যা প্রতিবেশী দেশগুলোর সম্মান করা উচিত। তিনি বলেন, যদি সেই সম্মান না থাকে তবে সব দিক থেকেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। তিনি বলেন, যদি সেই সম্মান থাকে তবে সব দিক থেকেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত।